থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। হ্যালো হ্যালো, উফ, এত চিৎকার করছো কেন? বলো কি হয়েছে? শোনো শোনো, এবারে পুজো স্পেশাল এডিশনে যে গল্পটা লিখছি না, চারিদিকে পুরো হইচই পড়ে যাবে। এটা আমার লেখা বেস্ট থ্রিলার হবে। এডিটার সাহেব না আনন্দে পাগল হয়ে যান। বাবা, এমন কি লিখেছো শুনি যে এডিটর শুনে পাগল হয়ে যাবে? দাঁড়াও দাঁড়াও, একটু সবুর করো, সব দেখতে পাবে সব। এই শোনো, আমার না কিরকম একটা ভয় করছে। ও যদি এই ব্যাপারটা জানতে পেরে যায় তাহলে কি হবে বলো তো? আরে দেখ, কে বুঝতে পারবে? ও সে তো সারা দিন অফিস নিয়ে ব্যস্ত থাকে। ওর যদি তোমার প্রতি খেয়াল থাকতো তাহলে তোমার আমার রিলেশনটা গড়ে উঠতো না। তুমি একদম ভেবো না, রিল্যাক্স থাকো, রিল্যাক্স, একদম ভেবো না। কুল, ভেরি কুল, ভেরি কুল। ভালোই তো লিখেছো হে ভাইয়া, বেশ ইন্টারেস্টিং। পাবলিক বেশ খাবে ভালো। কোথায় পেলে? কি যে বলেন স্যার, আসলে আমার গল্প লেখার মেন সোর্সটা হলো কি যে বটে। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। ভালো। তাহলে স্যার আজ চলি, আমার একটা কাজ আছে আজ। ও শিওর। আসি স্যার। দাদা, 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 দাদা। প্রকাশ, 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 দরজা খোলো। প্রকাশ, প্রকাশ, খোলো, দরজা খোলো। দেখুন ভেতরে কিছু হলো নাকি? হ্যাঁ, আমাদের না দরজাটা খোলা ঠিক হবে না। না। সিআইডি কে ডাকা হোক। হ্যাঁ, সরুন সরুন সরুন। কি হয়েছে? প্রকাশ দাদা বাবু সকাল থেকে দরজা খুলছে না। আমরা সবাই মিলে কত করে ডাকলাম, তাও কোনো সাড়া নেই। ইন্দ্র, প্রকাশবাবুর ঘরটা কোন দিকে? এদিকে। সাত্তকী, দামিনী, যাও প্লিজ।
বডিটা ভালো করে চেক করো। কিন্তু স্যার বডিতে তো আঘাতের কোনো চিহ্ন নেই, তাহলে কি স্যার বিষ দিয়ে মারা হয়েছে স্যার? সেটা ফরেন্সিকের রিপোর্ট আসলেই বোঝা যাবে। আচ্ছা, প্রকাশবাবু কি এখানে একাই থাকতেন? হ্যাঁ স্যার, ওনার মা কিছুদিন হলো মারা গেছেন, আর ওনার বাবা ডাক্তার। ওনার সঙ্গে ওনার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই উনি এখানে একাই থাকতেন। ওনাদের আসল বাড়ি কাছে কোথাও। সেই নাম্বারটা মনে হয় ওনার বাবার। ভদ্রলোকে ফোন করো, আসতে বলো যত তাড়াতাড়ি হোক, ঠিক আছে? স্যার 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 এই বোতলের মধ্যে বিষ মিশিয়ে রাখেনি তো স্যার? হতেই পারে সাথে। প্রকাশবাবুর বডির সাথে এই বটলটাকে ফরেন্সিকে ডক্টর অ্যারোর কাছে পাঠাও। স্যার স্যার, এই বুকেটা ওই ঘরের মধ্যে পেলাম। ফুলের চেহারাটা দেখেছো? মনে হচ্ছে খুব বেশি সময়ের নয়, ফ্রেশ লাগছে। হয় আজ ভোরবেলা অথবা কাল রাত্রেই এটা এখানে পাঠানো হয়েছে, অথবা কেউ এনেছে। আচ্ছা, আপনি বুকেটা আগে দেখেছেন? না তো, কাল সকালে যখন আমি ঘর পরিষ্কার করতে আসি, এটা তো আমি দেখিনি। ওকে, আপনি কতক্ষণ এখানে থাকেন? দাদা এখানে একাই থাকেন। ওনার রান্না বান্না, ঘরের সব কাজ আমিই করি। কাজ শেষ হয়ে গেলে আমি ঘরে বসেই থাকি। দাদাবাবু অফিস থেকে ফিরলে তবেই আমার ছুটি। আচ্ছা, এই কাল প্রকাশবাবু কখন ঘরে ফিরেছিলেন? রোজ যেমন ফেরেন, রাত্রি 9টা 9:30। ঠিক করে ভেবে বলুন, 9টা না 9:30? রাত 9:30। প্রকাশ 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 কোথায়? প্রকাশ 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 দাঁড়ান, ভিতরে যাবেন না, আর বডিতে হাত দেওয়ার কোনো পারমিশন নেই। এইসব কি করে হলো ইন্সপেক্টর? কেন হলো? সেটা তো আমাদেরই প্রশ্ন, আর সেটা জানতে আমরা এখানে এসেছি। তার আগে আপনি নিজেকে সামলান প্লিজ। বুঝতে পারছি আপনার ছেলে, তবুও। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি কাউকে সন্দেহ হয়? না, প্রকাশবাবু এখানে একা থাকতেন কেন? কারণ ওর ওই খামখেয়ালি জীবনযাপন আমি একদম সহ্য করতে পারতাম না। ওর মতন একটা ব্রেনি ছেলে ইচ্ছে করলে ওর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত। একদিন আমি ঝগড়া করে আমি রাগের মাথায় বলেছিলাম নিজের ব্যবস্থা আলাদা করে নিতে, কিন্তু তখন বুঝতে পারিনি ও এইভাবে নিজের ব্যবস্থা আলাদা করে নেবে। স্যার, দরজায় কোনো স্ট্রাগলের চিহ্নই নেই। প্রকাশ হয়তো নিজেই খুনির জন্য দরজাটা খুলে দিয়েছে। ইন্দ্র, এটা হতে পারে যে খুনি প্রকাশের কোনো চেনা লোক। কিন্তু স্যার দরজাটা তো ভেতর থেকে বন্ধ ছিল স্যার। এটা কোনো অবাক হওয়ার মতো বিষয় নয় সার্থক। দেখ, ধরো, দরজায় সিলিন্ড্রিক্যাল লক লাগানো আছে। এই সিলিন্ড্রিক্যাল লকের একটা বৈশিষ্ট্য আছে সার্থক, যদি এই লকটা ভেতর থেকে পুশ করা হয় তাহলে দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। দেখো, এমন হতেই পারে যে খুনি খুন করার পর দরজার এই লকটা ভেতর থেকে দিয়ে বাইরে থেকে টেনে বন্ধ করে গেছে, তাই দরজাটা ছিল বাইরে থেকে বন্ধ। এই বুকেটা যে দোকান থেকে কেনা হয়েছিল সে দোকানের কার্ড। গুড জব।
এই দোকানের অ্যাড্রেসে গেলেই আমরা বুকেটা কে কিনেছে সেটা বুঝতে পারবো। সাতকি, একটা কাজ করো, বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো, আর সাথে সাথে বটলটাও। হতে পারে যে ওই বটল থেকে আমরা কোনো ক্লু পেলেও পেতে পারি। আসুন স্যার, আসুন আসুন। আরে ম্যাডাম আসুন আসুন। বলুন কি ফুল লাগবে বলুন। আমরা এখানে কোনো ফুল কিনতে আসিনি, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। ও আচ্ছা, সিআইডি মানে? না না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন তো, এই কার্ডটা আপনার দোকানের তো? হ্যাঁ মানে এটা তো আমাদের দোকানেরই স্যার। আচ্ছা, এই কার্ডটা কি আপনারা প্রত্যেকটা বুকের সাথে কি দিয়ে থাকেন? না স্যার ম্যাডাম, মানে আসলে আমরা করি কি, কোনো স্পেশাল অর্ডার যদি থাকে তখন এটা আমরা ব্যবহার করি। আচ্ছা, স্পেশাল অর্ডার মানে? মানে ধরুন বেশ দামি কেউ কিছু অর্ডার দিল, তখন এটা আমরা দিয়ে থাকি আর কি। আচ্ছা, এক দুদিনের মধ্যে মানে রিসেন্টলি আপনি এরকম কোনো অর্ডার কি ডেলিভার করেছেন কোথাও? না দেখুন, মানে আসলে প্রায়শই তো যায়, তবে হ্যাঁ ম্যাডাম, কালকে কিন্তু একটা স্পেশাল অর্ডার ছিল, এক মহিলা কিন্তু অর্ডার দিয়েছিলেন। মহিলা? মহিলার মুখটা মনে আছে? আমি চেষ্টা করলে মনে করতে পারবো। ঠিক আছে, আপনাকে একবার আমাদের সাথে ব্যুরোতে যেতে হবে। আমি কেন স্যার, মানে আমি তো কোনো কিছু করিনি স্যার। না না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার ডেসক্রিপশন অনুযায়ী আমরা ওই মহিলার মুখের একটা স্কেচ করব। ও চলুন চলুন স্যার। স্যার, প্রকাশের মৃত্যুর কারণটা নিয়ে বেশ কনফিউশন আছে। গায়ে কোনো চোট আঘাত নেই, ঠোঁট বা আঙুলও নীল হয়নি যাতে বোঝা যায় বিষ দিয়ে খুন করা হয়েছে। আমিও সেটাই ভাবছি ইন্দ্র, যতক্ষণ না ডক্টর অ্যারোর ওই রিপোর্টটা আসে ততক্ষণ কোনো কনক্লুশনে আসা যাবে না। স্যার প্লিজ, স্যার এনার ফুলের দোকান থেকেই বুকেটা কেনা হয়েছিল। নমস্কার স্যার। নমস্কার স্যার, যেই মহিলা এই বুকেটা কিনেছিলেন তার মুখটা এনার মনে আছে স্যার। আপনার মনে আছে? কিছুটা। ফাইন, আমাদের আর্টিস্ট আপনার জন্য ওয়েট করছে, কাইন্ডলি হেল্প করুন আমাকে। ইন্দ্র প্লিজ। স্যার আসুন। আপনি একবার ভালো করে ভেবে নিয়ে তারপর বলবেন। আপনার এই স্কেচের ওপর কিন্তু আমাদের কেসের অনেক কিছু নির্ভর করছে। ঠিক আছে স্যার। পুরুষ না মহিলা? মহিলা। আচ্ছা, আর স্যার হয়ে গেছে। এই মহিলা যে আপনার দোকান থেকে বুকেটা কিনেছিল, ভালো করে দেখুন তো। কি আশ্চর্য, একদম ঠিক স্যার। আমার স্পষ্ট মনে আছে কালকে খুচরো নিয়ে ওনার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। স্যার আমি কি এবার যেতে পারি? হ্যাঁ যেতে পারেন, তবে আবার যদি আমাদের প্রয়োজন হয় আপনার সাথে কথা বলা, তাহলে আপনাকে ডেকে নেব। আচ্ছা স্যার। নমস্কার। নমস্কার। স্যার, আমার কেন জানি মনে হচ্ছে এই মহিলাই প্রকাশবাবুকে খুন করেছে। কিন্তু কেন? আর কেই বা এই মহিলা? আর প্রকাশের সাথে এর সম্পর্কটা হবে কি? একটা কাজ করো, যত তাড়াতাড়ি হোক এই মহিলা কে আর কোথায় থাকে সেটা খুঁজে বার করো। ডাক্তার, ইয়েস। রিপোর্ট এলো? না, রিপোর্ট আসতে আরও কয়েকদিন লাগবে আশা করি। তবে একটা জিনিস তোমায় জানিয়ে রাখি, এই প্রকাশ ভদ্রলোক না সাংঘাতিক অ্যালকোহলিক ছিলেন। মানে রক্তে অ্যালকোহল পাওয়া গেছে প্রচুর পরিমাণে, সঙ্গে আবার ওই অ্যান্টি অ্যালার্জিক একটা ওষুধ, এটা খুব ক্ষতিকারক। মৃত্যুর কারণটা কি? ওই যে বললাম যে একই সঙ্গে রক্তে অ্যালকোহল এবং পাওয়া গেছে, দুটোই সাংঘাতিক। তার পরিণাম তো আমরা দেখতেই পাচ্ছি। মানে দুটো জিনিস যদি একসঙ্গে কেউ খায় তাহলে 2-1 ঘন্টার মধ্যে খেল খতম। ডাক্তার, এই মৃত্যুর টাইমটা কি? 10:30 11টা।
স্যার প্রকাশের ঘর থেকে আমরা একটা অর্ধেক খালি বটল পেয়েছিলাম। বিষটা কি ওই এর মধ্যেই মেশানো ছিল? না না, এর বোতলে কিচ্ছু মেশানো ছিল না, দ্যাট ওয়াজ নিট অ্যান্ড পিওর। এখানে একটা প্রশ্ন জাগছে, যে প্রশ্নটা হলো কি এমন হয়েছিল এই প্রকাশের যার জন্য ওকে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে হলো? স্যার আমরা তো এই ঘর থেকে এমন কিছুই পাইনি যাতে কারোর অ্যালার্জি হতে পারে। পেয়েছি। ওকে স্যার, হতে পারে যে ফুলের গন্ধ নাকে গিয়ে অ্যালার্জি শুরু হয়, আর সেই অ্যালার্জি থেকে রিলিফ পাওয়ার জন্য এই অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে হয় স্যার। তাহলে তো স্যার এটা কোনো মারার কেসই হলো না, ভুল করে ওষুধটাকে তারপরে এটা খেয়ে নিয়েছিল। না সাত্তকী, বিষয়টা আমরা যতটা সহজ মনে করছি বিষয়টা অত সহজ নাও হতে পারে। হতে পারে কেউ এটা জানতো আর জেনে শুনেই ওকে এটা পাঠিয়েছিল যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। স্যার তার মানে সেই মহিলা যে বুকেটা প্রকাশের কাছে পাঠিয়েছিল, স্যার সেই আসল খুনি? হতে পারে। প্রকাশ খুন হলো, অথচ পুলিশ ভাবলো যে এটা দুর্ঘটনা স্যার, নিছকই দুর্ঘটনা। একদম ঠিক বলেছ রঞ্জয়। অতএব এখন এই কেসটা আমাদের আরো ভালো করে অ্যানালাইজ করে দেখতে হবে, কোনো পয়েন্ট যেন মিস না যায়। স্যার এসিপি স্যার, একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই প্রকাশের রিপোর্টটা সেন্ট্রাল ল্যাবে পাঠানো হয়েছে। আশা করি কাল পরশুর মধ্যে পুরো রিপোর্টটা আমি পেয়ে যাব। বুঝলেন ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। শোনো, রিপোর্টটা এলে ফোন করে জানাবে। ততক্ষণ আমরা প্রকাশের অফিসটা একবার চেক করে আসি, দেখি যদি কোনো তথ্য পাওয়া যায়। রাইট ডাক্তার? আপনাদের প্রত্যেককে যা যা জিজ্ঞাসা করা হবে তার সঠিক উত্তর কিন্তু আমাদের চাই, এটা যেন মনে থাকে। আর যদি সঠিক উত্তর না পাই তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে খুব প্রবলেমে পড়বেন, এটাও মনে রাখবেন। স্যার, আমরা কেউ সেভাবে কিছুই বলতে পারবো না। অফিসে সবার সাথে তো প্রকাশের সম্পর্ক খুব ভালো। আমার মনে হয় কেউ এই কাজ করবে না। সেটা দেখা দায়িত্ব আমাদের উপরই ছেড়ে দিন। আপনারা শুধু বলুন যে ঘটনার রাতে প্রকাশকে শেষ কোথায় এবং কটার সময় দেখেছিলেন। স্যার ওই রাতে আমি আর প্রকাশ একসঙ্গে অফিস থেকে বেরিয়েছিলাম এই 9টা নাগাদ। তারপরে ও রাস্তা দিয়ে অটো পেয়ে যায়, আমি বাসের জন্য দাঁড়িয়ে থাকি। এক্সকিউজ মি, এই যে ম্যাডাম, আপনাকে কি স্পেশাল ইনভিটেশন দিতে হবে? ওদিকে চলুন, জিজ্ঞাসাবাদ চলছে। স্যার। হ্যাঁ সত্যি, কি হয়েছে? আপনাকে তো খুঁজছিলাম আমরা। বাই দি ওয়ে, আপনার নামটা জানো কি? আমার নাম রিমা। কিন্তু আমাকে আপনারা খুঁজছেন কেন? আমি কি করেছি? বাহ, জল জানতো একটা লোককে খুন করে এলেন আর বলছেন আমি কি করেছি? খুন? আমি কাউকে খুন করিনি। কেন, দুদিন আগে আপনি প্রকাশের বাড়িতে বকে নিয়ে যাননি? কথার উত্তর দিন, চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ গেছিলাম, আমি খালি উইশ করতে গেছিলাম। অ্যাকচুয়ালি ওর ম্যাগাজিনে একটা গল্প পপুলার হয়েছিল, তাই। শুধুই কি উইশ করতে, নাকি সুগন্ধি ওই ফুলের বুকেটা নিয়ে গেছিলেন যাতে প্রকাশের ফুলের গন্ধে অ্যালার্জিক অ্যাটাক হয় আর তাতে প্রকাশ বাধ্য হয় অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে? অ্যান্টি অ্যালার্জিক অ্যাটাক? এসব আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন এই ব্যাপারে আমি কিছু জানি না। হ্যাঁ আমি মানছি যে আমার ওর সঙ্গে একটা সম্পর্ক ছিল, কিন্তু আমি ওকে খুন করিনি। সেদিন রাত 9:30 আমি যখন ওর বাড়িতে গেলাম, ও তো দিব্যি ভালোই ছিল, ড্রিঙ্ক করছিল। বিশ্বাস করুন অফিসার, আমি ওকে মারিনি। প্রকাশের অ্যালার্জি আছে সেটা আপনি জানতেন না? দেখুন, যতদূর আমি জানি প্রকাশের কোনো অ্যালার্জির ধার ছিল না, অন্তত ফুলে তো একদমই নয়। হ্যাঁ, খালি একটাই প্রবলেম ছিল, রোজ রাতে অ্যালকোহলের একটা বোতল তার গলা দিয়ে না নামলে ঘুম আসতো না। অফিসে মোটামুটি সবাই এই কথাটা জানে, আপনারা জিজ্ঞেস করে নিন। হ্যাঁ আমি জানতাম প্রকাশ অ্যালকোহলিক ছিল,
তবে ছেলে হিসেবে তো ভালোই। ওর ওই মৃত্যুটা খুব শকিং। এক্সকিউজ মি, মৃত্যু নয়, ওটা খুন। হ্যাঁ, খুন। আসলে প্রকাশের মতো একজন নিরীহ ছেলেকে এভাবে কেউ খুন করবে, দিস ইজ ভেরি শকিং। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনারা বলছিলেন না যে অ্যালার্জিক রিয়াকশন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, এটা কিন্তু গল্পেই লিখেছিল। তার মানে আমাদের ম্যাগাজিনের লেটেস্ট এডিশনে প্রকাশ একটা অসাধারণ থ্রিলিং গল্প লেখে। সেই গল্পে খুনি জানতো যে ভিকটিমের সিঁদুরে অ্যালার্জি আছে। প্ল্যান মাফিক সে ভিকটিমকে ফলের রস অফার করে, যার মধ্যে আগে থেকেই সে মদ মিশিয়ে রেখেছিল। গল্পের প্রেক্ষাপট ছিল দুর্গাপুজো। বিজয়ার শুভেচ্ছা জানাতে সে ভিকটিমের গালে সিঁদুর লাগিয়ে দেয়, আর তারপরেই তার অ্যালার্জি, এরপরে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়া। এটা না জেনেই যে কিছুক্ষণ আগে ওই ফলের রসে মেশানো মদ আর এই অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, এই দুটো মিশিয়ে এমন এক ভয়ানক রিয়াকশন তৈরি করবে, তারপর ঘন্টাখানেকের মধ্যে সব শেষ। হোয়াট? কি বলছেন আপনি? তার মানে প্রকাশ জানতো এই ওষুধ আর মদের রিয়াকশনের ব্যাপারটা? সব কিছু জেনে শুনে এরকম বিষ কারোর পক্ষে খাওয়াটা তো সম্ভব নয়। তার মানে আমরা ঠিকই গেস করেছিলাম, এটা একটা প্ল্যান্ড মার্ডার। প্রকাশকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর খুন করেছে সেই যে প্রকাশবাবু লেখা এই গল্পটা পড়েছে। গল্পটা তো আপনিও পড়েছিলেন মিস্টার শেখর। কি বলছেন বলুন তো? আমি আমার পত্রিকার একজন বেস্ট রাইটারকে খুন করব? আর তাই যদি হতো তাহলে আমি আপনাদের এখানে ডেকে এনে সে সমস্ত গল্পগুলো বলতাম। তাছাড়া গল্পটা তো অনেকেই পড়েছে, রিমাও পড়েছে। রিমা আমাদের প্রুফ রিডার। কই, রিমাকে তো আপনারা ছেড়ে দিলে। কাকে ধরতে হবে আর কাকে ধরবো না সেটা আমাদের উপর ছেড়ে দিন মিস্টার শেখর। আমরা আমাদের কাজের ব্যাপারে ওয়াকিবহাল, খুব ভালোভাবে। নমস্কার। ও হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে নিন মিস্টার শেখর। যদি এই কেসের ব্যাপারে আবার কখনো কোনো প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে ডিস্টার্ব করব। স্যার, এই এডিটারের গল্পটা তো পুরো কেসটা কি ঘুরিয়ে দিল। আমরা তখন এই ভেবে চলছিলাম যে প্রকাশ হয়তো ভুল করে ওষুধ আর মদ একসাথে খেয়ে ফেলেছিল, কিন্তু তা তো কোনোভাবেই সম্ভব নয়। স্যার, প্রকাশ যখন ওর গল্পে এই বিষয়টা উল্লেখ করেছে, তার মানে ব্যাপারটা সম্পর্কে ও খুব ভালো মতো ওয়াকিবহাল ছিল। ও খুব ভালো মতো জানতো যে এই দুটো জিনিস যদি একসঙ্গে নেওয়া হয় বা খাওয়া হয় তাহলে এর ফল কি মারাত্মক হতে পারে। হ্যাঁ স্যার, প্রকাশবাবুর গল্পের যদি কোনো পাঠক এই গল্পটা পড়ে স্যার খুনটা করে থাকে, তাহলে স্যার সেই খুনিকে খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল হবে স্যার। না মানে এত লোকের ভিড়ের মধ্যে স্যার তাকে আলাদা করাটা তো খুব মুশকিল। মানে কী করে করবো স্যার? কোনো না কোনো উপায় তো খুঁজে বার করতেই হবে আমাদের সত্যকে। কি উপায় স্যার? এক মিনিট, একটা আইডিয়া আমার মাথায় এসছে। কি আইডিয়া স্যার? রণজয়, আমাদের একটু মিথ্যের আশ্রয় নিতে হবে। আর আমার ধারণা সত্যিটা জানতে গেলে যদি এইটুকু মিথ্যে ব্যবহার করতে হয় তাহলে কোনো ক্ষতি নেই, তাই না স্যার? হ্যালো, মিস্টার শেখর কথা বলছেন? হ্যাঁ বলছি, আমি এসিপি বীর সিংহ, সিআইডি কলকাতা ব্যুরো থেকে। ও হ্যাঁ, বলুন স্যার বলুন। অ্যাকচুয়ালি আমি ফোন করেছিলাম
আমাদের মানে ডিপার্টমেন্টের আপনার কাছ থেকে একটা হেল্প চাই। মানে আপনাদের যে লাস্ট এডিশনটা বেরিয়েছে ম্যাগাজিনের, এই কাল পরশুর মধ্যে সেটার উপর বেস করেই আপনাদের একটা স্পেশাল ইস্যু বার করতে হবে। তাতে লেখা থাকবে কোনো একটা স্পেসিফিক গল্পের ওপর বেস করে একটা পুজো স্পেশাল লাকি ড্র আপনারা করতে চলেছেন, আর 2 দিনের মধ্যে যেন ক্রেতারা উপযুক্ত রসিদ নিয়ে আপনাদের অফিসে এসে দেখা করে। কোনো একজনকে দুজনকে বেছে নিয়ে তাদের প্রাইজ দেওয়া হবে। এটা কি পসিবল? হ্যাঁ, হয়ে যাবে স্যার। হ্যালো, হোয়াট? মহিলার লাশ কোথায়? হাইওয়ে ধারে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা এখনই আসছি। ওকে। কি হলো স্যার? আবার কোনো খারাপ খবর? হাইওয়ে ধারে একজন মহিলার লাশ পাওয়া গেছে। চলো তো, কুইক। স্যার, ওই দিকটা। ইন্দ্র, দামিনী, বডি চেক কর। সরে যান, সরে যান, সরে যান, আমাদের দেখতে দিন। সরে যান, সরে যান। আরে তো রিমা, মিস্টার প্রকাশের অফিসে মিট করেছিলাম। স্যার, ব্লাডের কালার দেখে মনে হচ্ছে খুনটা অনেকক্ষণ আগে ঘটেছে, হয়তো কাল রাতে। আপনারা কেউ দেখেছেন কিছু? স্যার, মনে হয় ঘটনাটা কাল গভীর রাতে হয়েছে, তাই আই উইটনেস পাওয়াটা মুশকিল। স্যার, শপিং ব্যাগ দেখে মনে হচ্ছে রিমা কাল রাতে শপিং করেছিল। ব্যাপারটা নিহাতি একটা অ্যাক্সিডেন্ট না পরিকল্পিত একটা খুন বোঝা যাচ্ছে না। বুঝতে পারবো ইন্দ্র, আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবো। তবে এটা ঠিক যে আমরা ঠিক রাস্তাতেই রয়েছি, আর রিমা এমন কিছু হয়তো করেছিল যার জন্য ওকে পৃথিবী থেকে সরে যেতে হলো। স্যার, রিমার আইডি কার্ড, এর মধ্যে আর বাড়ির অ্যাড্রেস আছে। ঠিক আছে দামিনী, তুমি বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। ইন্দ্র, আমার সাথে এসো। স্যার, রিমার বাড়িতে গিয়ে খবরটা দিতে হয়। মিস্টার রাহুল। ইয়েস। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। সরি মিস্টার রাহুল, এরকম একটা সিচুয়েশনও আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর তো দিতেই হবে। কি প্রশ্ন? আপনার স্ত্রী রিমার সাথে ওর কলিগ প্রকাশের একটা অ্যাফেয়ার ছিল, সেটা আপনি নিশ্চয়ই জানতেন। হোয়াট? কি আজে বাজে বলছেন অফিসার? রিমা এসব কাজ করতেই পারে না। মিস্টার রাহুল, গত 2 দিন আগে রিমা আমাদের কাছে সমস্ত কিছু স্বীকার করে গেছে। তাহলে তো আমার এ বিষয়ে কিছু বলারই নেই। বাই দ্য ওয়ে, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কাল রাতে শুধু নয়, লাস্ট উইক কলকাতার বাইরেই ছিলাম অফিসের কাজে। আজই এসেছি ফ্লাইটে। আচ্ছা, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? খুনি যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় মিস্টার রাহুল। এই বাড়িতে কে কে থাকে বলুন তো? আমি আর আমার বাবা। আপনি একটু ডাকুন, ওনার সাথে কথা বলবো প্লিজ। আপনারা বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। ও নমস্কার,
নমস্কার। মিস্টার বঙ্কিম, সরি এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। দেখুন ইন্সপেক্টর, আপনারা যদি আমার বৌমার ব্যাপারে কিছু জানতে এসে থাকেন তবে সরি, আমি ওর ব্যাপারে বিশেষ কিছুই জানি না। হ্যাঁ, একটা ব্যাপার শুনেছি, ও নাকি কোনো একটা ম্যাগাজিনে কাজ করত, বাট কখনো বাড়ির বাইরে যেত, কখনো বাড়িতে ঢুকতো, ওসব ব্যাপারে আমি কোনোদিনই কোনো খোঁজখবর রাখতাম না। খোঁজ কি সত্যিই রাখতেন না মিস্টার বঙ্কিম? আপনার টেবিল তো দেখছি সেই সব ম্যাগাজিনেই ভর্তি, যার প্রুফ রিডার ছিলেন রিমা। এটা কি শুধুই কোইন্সিডেন্স? আমি তো আগেই বলেছি, রিমার ব্যাপারে আমি বিশেষ কিছুই জানি না। ও আমায় কোনোদিন কিছু বলেনি, আর আমিও ওকে কোনোদিন কিছু জিজ্ঞেস করিনি। প্রকাশ রিমার কলিগ ছিল, রিমার অফিসে একসাথে কাজ করতো। আপনি কিছু জানেন ওর সম্পর্কে? আমি চিনতাম না, তবে ওর নাম শুনেছি। ইনফ্যাক্ট ওর লেখা গল্প আমার ভালোও লাগতো। রিমা মারা যাওয়ার কদিন আগে প্রকাশ খুন হয়। ক্ষমা করবেন, আমরা শুনেছি মানে রিমার সাথে প্রকাশের একটা কিছু মনে করবেন না, আপনারা এবার আসতে পারেন। কদিন ধরেই আমার শরীরটা ভালো নেই, ডাক্তার আমাকে বেশি রাত অবধি জেগে থাকতে বারণ করেছেন। সুতরাং আপনারা আসুন। সরি, চলো ইন্দু। রিমার টাইম অফ ডেথ হচ্ছে 12:30। কোনো কিছু ওর সামনে থেকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে, হয়তো কোনো গাড়ি, রিমা মদ্যপ ছিল না, কিন্তু এত জোরে ওর সামনে এসে ধাক্কাটা মারে ওকে, ফলে সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়। স্যার, অত রাতে রাস্তায় প্রায় কেউই ছিল না, তাই কোনো আই উইটনেসও পাওয়া যায়নি। তো এটা বের করা বেশ কঠিন। এটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি জেনে বুঝেই করা হয়েছে? আরও একটা খবর তোমাদের দেওয়া আছে, বিশেষ তোমার মনে আছে কিনা জানি না, প্রকাশের ওই রিপোর্টটা আমি সেন্ট্রাল ল্যাবে পাঠিয়েছিলাম। একটা আমার মনের মধ্যে একটা কতগুলো কোয়েশ্চেন তৈরি হয়েছিল, সেই রিপোর্টটা আমি পেয়েছি। কি আছে রিপোর্টে? খুব শকিং। আনফর্চুনেটলি ওর বডিতে কোনো অ্যালার্জির সিমটম পাওয়া যায়নি। মানে কি বলছো তুমি? ওটা সম্ভবত জোর করে বা অন্য কোনো উদ্দেশ্যে হয়তো ওই অ্যালার্জির ওষুধটাকে খেতে হয়েছে, কিন্তু অ্যালার্জির কোনো লক্ষণ ওর শরীরে নেই। স্যার, তার মানে প্রকাশের অ্যালার্জি না থাকা সত্ত্বেও সেই রাতে ভুল করে অ্যান্টি অ্যালার্জিক খেয়ে ফেলেছিল? সত্যকি যে কোনো কাজের পেছনে একটা কারণ থাকে। প্রকাশ সেদিন রাতে শুধুমাত্র ভুল করে ওষুধটা খেয়েছিল নাকি ওটা কারোর অসৎ উদ্দেশ্য কাজ করেছিল তার পেছনে, সেটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতে হবে। আমরা এখানে এসেছিলাম প্রকাশের খুনের রহস্যটা সলভ করতে, কিন্তু এখন তার সাথে সাথে আমাদের রিমার অপমৃত্যুর কারণটাও খুঁজে বার করতে হবে। নমস্কার স্যার, আসুন আসুন। আমাদের পাঠকরা আপনার জন্য অপেক্ষা করছে। আসুন স্যার, আসুন। নমস্কার। সরি, অ্যাকচুয়ালি এখানে কোনো রকমই আর কি পূজা স্পেশাল লাকি ড্র কিছু হচ্ছে না, সেটার জন্য আমরা আগে থেকেই মাফ চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি একটা খুনের কিনারা করতে। এবার তাহলে কি হবে স্যার? মানে আমাদের পুরো প্ল্যানটাই তো ভেসে গেল। মিস্টার প্রকাশকে যদি এখানে কেউ না চিনে থাকে তাহলে ফোনটা কি করলো স্যার? কেসটা ক্রমশ জটিল হয়ে দাঁড়াচ্ছে সাত্তকে। চলো। স্যার, আমরা রাহুলের অফিসে খোঁজ নিয়েছিলাম, ও সত্যি কথাই বলছে।
ও গত সপ্তাহে অফিসের কাজে দিল্লি গেছিল, আর রিমার খুনের সময় ও কলকাতায় ছিল না। স্যার উনি আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন। নমস্কার স্যার। নমস্কার। আপনি? আমার নাম অর্ণব। বড়বাজারে একটা গহনার দোকান আছে, সি জুয়েলার্স। আসলে রহস্যভেদের আমি নিয়মিত পাঠক, গত কয়েক বছর ধরেই পড়ছি। গত পরশুদিন ওদের পুজোর একটা স্পেশাল ইস্যু বার হয়েছে, যেখানে দেখলাম লাকি ড্রয়ের কি একটা ব্যাপারের জন্য ওদের অফিসে গিয়ে পাঠকদের যোগাযোগ করতে বলা হয়েছে। গতকাল আমার একটা কাজ পড়ার জন্য আমি গিয়ে উঠতে পারিনি, তাই আজ যাওয়াতে ওরা বলল আপনাদের কলকাতা সিআইডি ব্যুরোতে এসে যোগাযোগ করতে। কি ব্যাপার একটু বলবেন? অর্ণববাবু, প্রথমেই বলে রাখি, আপনাকে এভাবে বিব্রত করার জন্য আমরা এক্সট্রিমলি সরি। ওই লাকি ড্রর বিষয়টা ওই ম্যাগাজিনের সমস্ত পাঠকদের একসাথে করার জন্য করা হয়েছিল। মানে আমরা অ্যাকচুয়ালি একটা খুনের তদন্ত করছি। খুন? হ্যাঁ মিস্টার প্রকাশ, উনি এই ম্যাগাজিনে লিখতেন, আর কিছুদিন আগে ওনাকে কে বা কারা খুন করেছে। মিস্টার প্রকাশ খুন হয়েছে? আপনি আরও অবাক হবেন এটা শুনলে যে প্রকাশবাবুকে সেই একই পদ্ধতিতে খুন করেছে, যা প্রকাশবাবু নিজে তার ম্যাগাজিনে এবারের পুজো স্পেশালে নিজের রহস্য গল্পে লিখেছিলেন। কি বলছেন অফিসার? ওই গল্পটা তো আমিও পড়েছি। আর ঠিক সেই কারণে সমস্ত পাঠকদের সাথে কথা বলাটা জরুরি ছিল। স্যার, এই থ্রিলার গল্পের ব্যাপারে আমি কিছু বলতে চাই। জানি না আপনাদের কাজে লাগবে কি না, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই বলুন। আসলে প্রথমবার প্রকাশবাবুর এই গল্পটা পড়ে আমারও খুব অবাক লেগেছিল। অবাক লেগেছিল কেন? আসলে গল্পে খুনটা ঠিক যেভাবে হয়েছিল, অনেকটা ঠিক একই রকমভাবে খুন হয়েছিলেন আমার ঠাকুরদা শ্রী হরিচরণবাবু। আজ থেকে 20 বছর আগে, আর দিনটা ছিল বিজয়া দশমী। পোস্টমর্টমের রিপোর্টটা পাওয়ার পরে খুনের কারণটা বোঝা গিয়েছিল, তবে কে বা কারা খুনটা করেছিল তা বোঝা যায়নি। ঠাকুরদার মৃত্যুটা আজও আমাদের কাছে রহস্যই রয়ে গেছে। মনে হচ্ছে মিস্টার প্রকাশের খুনের কোনো না কোনো যোগসূত্র আপনাদের বাড়িতে লুকিয়ে রয়েছে। স্যার, আমারও গট ফিলিং তাই বলছে। এই প্রকাশ আর হরিচরণ বাবু, এই দুজনের মৃত্যু কোনো না কোনোভাবে একে অপরের সাথে জড়িত। প্রণব, আমাদের এখনই একবার ওই রায়চৌধুরী বাড়ি যেতে হবে। অর্ণববাবু, আপনি চিন্তা করবেন না। আমি এসিপি বীর সিংহ আপনাকে কথা দিচ্ছি যে সিআইডি আপনার ঠাকুরদার খুনিকে খুঁজে বার করবেই, তা সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন। আসুন স্যার, ইনি আমার বাবা নিশিকান্ত বাবু। বাবা, এনারা সিআইডি। সিআইডি? কারণ? আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘটনাচক্রে অর্ণবের কাছ থেকে আপনার বাবার মৃত্যুর কথাটা জানতে পারি। আমাদের মনে হচ্ছে যে গত সপ্তাহে ঘটে যাওয়া দুটো খুনের তার জুড়ে আছে 20 বছর আগে ঘটে যাওয়া আপনার বাবার রহস্যজনক মৃত্যুর সাথে, যেটা ঘটেছিল এই বাড়িতে। আর এই তদন্তের ব্যাপারে আপনার সাহায্য চাই স্যার। শিওর। আমাকে কি করতে হবে বলুন? আমরা আপনার পরিবারের সবার সাথে একটু কথা বলতে চাই। বেশ, আসুন। এসো। এই পরিবারের সকলকে এখানে আসতে বলুন। সবাই শোনো, ইনি
আমার বাবার মৃত্যুর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে এসেছে। তোমাদের ভয় পাবার কিছু নেই, তোমরা যা জানো সত্যি করে বলো। আমরা আপনাদের কয়েকটা প্রশ্ন করব, একটু ভেবে চিনতে ঠিকঠাক উত্তরটা দেওয়ার চেষ্টা করুন প্লিজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 20 বছর আগে এই বাড়ির তদানীন্তন মালিক হরিচরণবাবুর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। আচ্ছা, আপনারা কি কেউ মনে করে বলতে পারবেন মৃত্যুর দিন শেষবার হরিচরণবাবু ঠিক কার কার সঙ্গে দেখা করেছিলেন? স্যার, এতদিন আগের কথা মনে করে বলা সম্ভব না, তবে কাকাবাবু কিন্তু একটু নিজে একাই থাকতে ভালোবাসত। উনি কারোর সঙ্গে তেমন মেলামেশা করতেন না, তবে বেশিরভাগ সময় তো উনি মদ খেয়ে থাকতেন, তাই আমরা পরিবারের কেউ সেরকমভাবে তার সঙ্গে মেলামেশা করতাম না। আচ্ছা, আপনারা কেউ প্রকাশবাবু বলে কাউকে চেনেন? কলকাতার একটা নামী ম্যাগাজিনে উনি গল্প লিখতেন, চেনেন? দেখুন, এরা সবাই কলকাতার বাইরে থাকে, কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, কেউ কেউ আবার দেশের বাইরে। পুজোর সময় সবাই একসঙ্গে এখানে আসে, তাই একজন লোকাল ম্যাগাজিনের লেখক সম্পর্কে এদের জানা বোধহয় সম্ভব নয়। আপনাদের বাড়ির ভিতরটা একটু দেখা যাবে? আসুন আসুন। আচ্ছা, হরিচরণবাবুর ঘরটা কোন দিকে? ওর ঘরটা তো ওই তো নিচে। নিচে? আচ্ছা, ওনার ঘরটা আগে যেরকম ছিল সেরকমই আছে? হ্যাঁ, ঠিক আগের মতোই খালি আছে। আমরা চেক করতে পারি ঘরটা? অবশ্যই। যাবেনি? আচ্ছা, এই ছবিটা? এই ফটোটা অ্যাকচুয়ালি দাদুর আমলে তোলা এক ফ্যামিলি ফটোগ্রাফ। স্যার, স্যার এখানে একবার আসবেন। ইয়েস স্যার, নিশিকান্তবাবু, ইনি কে? ইনি তো আমার খুড়তুতো ভাই অমলেন্দু। খুড়তুতো ভাই? আজকে এখানে কোথাও দেখছি না তো? না, আসলে ওর সঙ্গে আমার অনেক দিনের কোনো যোগাযোগ নেই। কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। খুব চালাক, খুব চালাক আপনার এই খুড়তুতো ভাই। প্রথম আলাপে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এটা ধরতে পারিনি যে উনি কতটা ধুরন্ধর। আপনারা আগে থেকে ওকে চিনতেন? খুব ভালো করেছি। প্রকাশবাবুর যে খুনির সন্ধানে আমাদের আপনার এখানে আসা, তিনি আর কেউ নন, আপনারই খুড়তুতো ভাই অমলেন্দু বাবু। আর তারই কুকীর্তির সূচনা আজ থেকে 20 বছর আগে। হ্যাঁ নিশিকান্তবাবু, আপনার বাবার খুনি আর কেউ নন, অমলেন্দু। অমলেন্দু? না না না, ওর এই টাকা পয়সার ব্যাপারে কিছু দুর্বলতা ছিল ঠিকই, তা বলে খুন? না না না, এটা কিছুতেই হতে পারে না। আর নিশিকান্তবাবু, নিশিকান্তবাবু, আপনি নিশ্চয়ই চান যে আপনার বাবার হত্যাকারী ধরা পড়ুন? হ্যাঁ। আচ্ছা, তো কি স্যার? নিশিকান্তবাবু, প্লিজ এই নাম্বারটা দেখুন। এটা কি? এটা আপনার ভাইয়ের নাম্বার। আপনার কাজ হলো আপনার ভাইকে ফোন করে এখানে ডেকে আনা। হ্যালো, কে? অমলেন্দু? কে বলছেন? আরে আমি তোর নিশিদারে। আরে তোর কি খবর? তোর তো অনেকদিন কোনো দেখা সাক্ষাৎই নেই, কোনো খোঁজ খবরও রাখিস না। চলে আয় এখানে। নিশিদা, এত বছর পর তোমরা আমার ফোন নাম্বার পেলে কোথা থেকে? বলবো বলবো, সব বলবো। আরে ফোনে সব কথা বলা যাবে না, তুই চলে আয়। এখন পুজোর দিন সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, আসিস কিন্তু। না নিশিদা, মানে আমার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমার এত... আরে কোনো কিন্তু নয়, তোকে আসতেই হবে। এই শোন, বাবার একটা উইল পুরনো আমি খুঁজে পেয়েছি। আরে তোকে আসতেই হবে। আরে ওতে তো তোরও নাম আছে নাকি? আচ্ছা ঠিক আছে,
এত করে বলছো যখন, তখন কি আর না এসে পারা যায় বলো তো? ঠিক আছে, আমি সন্ধ্যের দিকেই যাচ্ছি। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তুই আসলে তারপরে কথা হবে। এখন রাখি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আরে নিশিদাজি! আরে অমল, কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা হলো বলতো। ভালো আছি দাদা, তোমরা সব কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। তুই তো এখন আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগই রাখিস না। না আসলে ওই শিফট করার পরে না তোমাদের নম্বরগুলো সব আমি হারিয়ে ফেলেছিলাম। ভাই তবে তুমি আমার নম্বর পেলে কোথা থেকে? বলবো, আয় ভেতরে আয়। চল চল। আরে আমি তো তোমার নাম্বারটা দেখে আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম। তোমরা আমার নম্বর পেলে কোথা থেকে? দিয়েছিলাম। হ্যাঁ, ওয়েল ডান। খেলাটা কিন্তু আপনি বেশ ভালো খেলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা সেই পড়েই গেলেন। মানে আমি খুন করেছিলাম 20 বছর আগে জ্যাঠামশাইকে। আসলে অনেক বোঝানোর পরেও উনি রাজি হচ্ছিলেন না ওর সম্পত্তির এক কণা ভাগও আমাকে দিতে। কে জানে ওর মাথায় কে ঢুকিয়েছিল যে জুয়া খেলে আমি সমস্ত সম্পত্তি উড়িয়ে দেব। তাই যখন উনি যখন সম্পত্তির লেখানোর জন্য তোড়জোড় করছিলেন, আমি আর থাকতে পারলাম না। আমি তখন গলা অবধি দেনায় ডুবেছিলাম। আমি এই টেকনিকটা আমি পড়েছিলাম একটা গল্পের বইতে। বিজয়ের দিন আমি ওনাকে সিঁদুর লাগিয়ে দিই, এটা জেনে যে ওনার সিঁদুরে অ্যালার্জি ছিল। তারপরে উনি অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খান। ওনার মদ্যপানের অভ্যাসটা আমার কাজকে আরও সহজ করে দিয়েছে। সবাই ভেবেছিল যে উনি নিজের ভুলেই নিজের প্রাণটা দেন। ওনার অবর্তমানে সমস্ত সম্পত্তি ভাইদের মধ্যে ভাগ হয়ে গেল। টাকা পয়সা নিয়ে আমি আর ওই বাড়িতে থাকিনি। আমি ওখান থেকে চলে গেছিলাম অনেক দূরে, অন্যখানে। অন্য নাম নিয়ে আমি আমার প্রকাশনার ব্যবসা শুরু করেছিলাম। এত দূর অবধি ঠিকই ছিল, এত বছর কোনো গণ্ডগোল হয়নি। আচমকা আমার কোম্পানির ওই পূজা স্পেশাল ম্যাগাজিনে প্রকাশ একটা গল্প নিয়ে এলো। গল্পটা পড়ে আমি চমকে উঠলাম। ওই গল্পের খুনিও যেভাবে খুনটা করেছিল, আমিও সেইভাবে খুনটা করেছিলাম 20 বছর আগে। আমি ভেবেছিলাম যে প্রকাশ আমার অতীত সব জেনে ফেলেছে। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এটা কি
তোমার? ও বলল যে এটা সম্পূর্ণ মৌলিক, ওর কল্পনা। আমি বিশ্বাস করিনি ওকে। আমার মনে হয়েছিল যে ও আমার সমস্ত অতীত জেনে ফেলেছে। দিন রাত্রে ওকে। আসবো স্যার? এসো 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 প্রকাশ। হঠাৎ স্যার কোনো কাজ ছিল? চিয়ার্স। কেন, কোনো কাজ না থাকলে কি তোমাকে ডাকা যায় না ভাইয়া? হ্যাঁ, তাছাড়া তোমার তো আমার কাছ থেকে একটা ট্রিট পাওনা ছিল। ট্রিট? হ্যাঁ। কেন স্যার? সে কি, এত ভালো একটা গল্প লিখে সবাইকে তাক লাগিয়ে দিলে, তারপর আমার কাছে একটা ট্রিট নেবে না? হ্যাঁ, না না, ধরো 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 ধরো, না ধরো না স্যার, ধরো, লজ্জা করতে হবে না। রিমাকে কেন খুন করেছিলেন? ও কি দোষ করেছিল? কি? আপনারা আমার অফিসে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে প্রকাশের সঙ্গে রিমার একটা প্রেম পর্ব চলছে। আমার ভয় হয়েছিল যে প্রকাশ হয়তো আমার সম্পর্কে অনেক কথা বলে ফেলেছে, তাই রিমাকে খুন হতে হলো। একটা পাপ ঢাকার জন্য একের পর এক পাপ করে চললেন আপনি, আর ভেবেছিলেন কেউ কোনোদিন আপনাকে ধরতেও পারবে না। টাকার লোভ। আমি বুঝতেই পারিনি যে দাদা আমাকে মিথ্যে কথা বললো। জ্যাঠামশাইয়ের উইলের কথা বলাতে আমি বুঝতেই পারলাম না যে জ্যাঠামশাইয়ের উইল আর আরেকটা কোথা থেকে আসবে, কারণ সেদিন তার আগেই তো আমি জ্যাঠামশাইকে। কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। আর ঠিক তাই 20 বছর বাদেও আপনাকে ধরা পড়তে হলো। নিজের অপরাধকে আড়াল করতে পারলেন না, নিজেকেও আড়াল করতে পারলেন না। আজ পর্যন্ত সিআইডির হাত থেকে কোনো ক্রিমিনাল পালাতে পারেনি আপনি তখন ছাড় মিস্টার অমরেন্দ্র। 3 খুনের জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো। 1, আপনার জ্যাঠা হরিচরণ বাবু। 2, আপনার কোম্পানির লেখক প্রকাশ। আর 3, আপনারই কোম্পানির স্টাফ রিমা। আপনাকে তার জন্য গ্রেপ্তার করা হলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.